শেখ হাসিনার রায় রয়েছে এবং তার আগে নতুন করে কিন্তু বাংলাদেশে আন্দোলন শুরু হচ্ছে, এখানেও কি তাহলে এই জামাত শিবিরের কোন রকম কোন ষড়যন্ত্র রয়েছে নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করার, যার প্রভাবটা ভারতের উপরে পড়তে পারে? এটা 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 বলতে পারেন রিটালিয়েশন। জামাত যেটা করেছে তার জামাত তো ষড়যন্ত্র করেছে, এবার সেই ষড়যন্ত্র রিটালিয়েশনটা তো হবে। জামাতের মূল ইচ্ছা ছিল বাংলাদেশের সাংবিধানিক বদল, আমার বাংলাদেশকে সেকুলার থেকে একটা ইসলামিক দেশ করে দেওয়া। সেটা করতে পারেনি, আপাতত তো পারেনি। এবং সাংবিধানিক চেঞ্জ করতে যখন পারেনি, জামাত দুটো বড় স্টেপ নিল। প্রথম স্টেপটা কি নিল? আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া। দ্বিতীয় স্টেপটা কি নিল? যেটা কালকে আসতে চলেছে। সেই কালকে স্টেপটায় আমার যতটা মনে হচ্ছে, মানে উইথ মাই ডিউ নলেজ, সেটা হচ্ছে ম্যাডাম হাসিনার একটা বড়সড় শাস্তি বা একটা ম্যাডাম হাসিনার বড়সড় সময়ের জেল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। একটা বড়সড় জেল। এই দুটো ঘটনা করে তারা চেষ্টা করছে ব্র্যান্ড আওয়ামী লীগ, যেটা তাদের স্বাধীনতার সাথে যুক্ত, যেটা তাদের ঐতিহাসিক অবস্থানের সাথে যুক্ত, সেই রাজনৈতিক দলটাকে একদম ধুলোয় মিশিয়ে দিতে, রাদার ভ্যানিশ করে দিতে। এই যে ভ্যানিশ করার প্রসেসটাকে ইন্টারসেপ্ট করেছে, এবং এই ভ্যানিশ করার প্রসেসটা বুঝে আজকে সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী ছিল, তারা রাজনৈতিক কর্মী হিসাবে আবার ফিরে এসছে রাস্তায়। এবং কিছু স্টেটমেন্ট, যেমন ধরুন এই যে রাজডাঙ্গা বলুন, রাজশাহী বলুন, বাগুলা বলুন, এইসব জায়গায় যেই আগুন জ্বলছে, গ্রামীণ ব্যাংক জ্বলছে, হ্যান ত্যান হচ্ছে, সেখানে কিন্তু বিএনপিও অনেকগুলো স্টেটমেন্ট, কারণ এগুলো বিএনপির গড়, বিএনপিও অনেকগুলো স্টেটমেন্ট করেছে। তার মধ্যে একটা স্টেটমেন্ট হচ্ছে, যদি 71-এর যদি 2024-এর ঘটনার জন্য শেখ হাসিনার কোনো বড় সাজা হয়, তাহলে এটাও বুঝতে হবে যে জামাতেরও যেন সাজা হয় 71-এর জন্য। এটার মানেটা কি? এটার বলার পিছনে কারণটা কি? এটা বলার পিছনে কারণ হচ্ছে একটা পরিষ্কার মানে পদ্ধতিকে একদম কার্যকারী করে দেওয়া। সিম্পলি যে আমরা কোনোভাবে জামাতকে মানবো না এজ এ রাজনৈতিক পলিটিক্যাল এন্টিটি। সুতরাং আমরা সেই জামাতকে কাউন্টার করি। এবার সেই জামাতকে কাউন্টার করার প্রসেস কি? আপনাদের চ্যানেলকে বিশেষ করে আমি চিৎকার করে করে, যেটা আমি গত 3-4 মাস ধরে হয়তো বলে এসেছি, আপনাদের আর্কাইভ দেখলেই পাবেন, সেটা হচ্ছে পলিটিক্যাল সলিউশন। বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র বাংলাদেশের মানুষ পলিটিক্যাল সলিউশনকে সাপোর্ট করে। রাজনৈতিক দলগুলো মিলে ভোট হোক, সেই রাজনৈতিক ভোট যদি হয়, তার হাই চান্স আওয়ামী লীগ আবার ফিরে আসার। এবং তাই এই আওয়ামী লীগের ব্যান্ডটাকে তোলাটা খুব প্রয়োজনীয়। তাই জন্য আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, এদেরকে রাষ্ট্রীয় পরিকাঠামে তাদেরকে ভোট করানোটা খুব প্রয়োজনীয়। এবং আপনাদেরকে আমি বলছি, বাংলাদেশে এমন একটা সময় আসতে চলেছে যে বাংলাদেশ থেকে নয় ইউনূস সাহেবকে পালাতে হবে, নয় ইউনূস সাহেবের খুব খুব ক্ষতি কিছু একটা হয়ে যেতে পারে। সুতরাং বাংলাদেশ যে সিভিল ডিসোবিডিয়েন্সের দিকে এগোচ্ছে, কারণ যেটা বাংলাদেশের একটা উগ্র চিত্র, যার জন্য হাসিনা ম্যাডামকে সরে আসতে হয়েছিল, সেই উগ্র চিত্রটা এখন পলিটিসাইজড হয়ে গেছে। পলিটিক্যাল লোকজন বুঝতে পেরেছে বাংলাদেশ আরো তলানিতে চলে গেছে, এইসব যুব টুবোকে সামনে রেখে কোনো কাজের কাজ হয়নি। এবং সেইখানে দাঁড়িয়ে তারা এখন রিভোল্ট করতে চাইছে, এবং বাংলাদেশ পুনরায় একটা সিভিল ডিসোবিডিয়েন্সের দিকে এগোচ্ছে। শুভাশিস, আরো একটা প্রশ্ন আমি আপনার কাছে রাখবো। আমি যদি আবার একটু দিল্লি বিস্ফোরণের বিষয়টাতে ঘুরে আসি, সেখানে আমরা দেখলাম যে ডাক্তার মডিউলটা যেরকম ব্যবহার করা হচ্ছে, সেরকম কিন্তু এখানে ধর্মটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাহলে কি এই জিহাদিরা যখন কোনো রকম এই ধরনের কোনো বড় প্ল্যান করছে, কোনো ষড়যন্ত্র করছে, সেখানে এখন ধর্মটা একটা বড় এলিমেন্ট হিসেবে কাজ করছে? দেখুন, তিনটে ওয়ার্ড আছে, মানে অক্ষর আছে, MFA। আচ্ছা। প্রথমটা হচ্ছে মোটিভেশন, দ্বিতীয়টা হচ্ছে ফিন্যান্স, তৃতীয়টা হচ্ছে অ্যাক্টিভিটি। এই মোটিভেশন হচ্ছে এমন একটা অদ্ভুত, আপনি কি বলবো, আপনার মধু, যেই মধুটাকে খাইয়ে বহু লোকের প্রাণ এই টেরারিজম নামক ইন্ডাস্ট্রিটা খেয়ে ফেলেছে। মোটিভেশনটা কি? আপনি নট নেসেসারিলি সবসময় রাজনৈতিকভাবে মোটিভেটেড, আপনি রিলিজিয়াস মোটিভেশন হতে পারে, সোশ্যাল মোটিভেশন হতে পারে, বিভিন্ন রকম মোটিভেশন হতে পারে। কোনো আসক্তি হতে পারে, আপনার মানসিক আসক্তি, কোনো
চারিত্রিক আসক্তি, কোন রকম সামাজিক আসক্তি, বহু রকমের আসক্তি হতে পারে। তো এই যে মোটিভেশন, আসক্তি, উইকনেস, সফটনেস, এগুলোকে ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে ফিন্যান্স। ফিন্যান্স হচ্ছে মোস্ট ক্লাসিক্যাল ডিমান্ড। ক্লাসিক্যাল ডিমান্ড ইন হোয়াট সেন্স? যে মানুষের কোনো কাজ করে সে তার বিনিময়ে পয়সা চায়, এবং এই পয়সার অ্যামাউন্টটা এতটাই এগেনস্ট মানে তাদের ডিমান্ড, তারা না মানে দিশেহারা হয়ে পড়ে অত পয়সা দেখে। মানে আমার তোমার কাছে একটা অ্যামাউন্টের ভ্যালু আছে, কিন্তু যে মানুষটা দীর্ঘদিন গরিবির সাথে লড়েছে, দীর্ঘদিন গরিবিটাকেই দেখেছে, সারা জীবন একটা রুটি ছিঁড়ে খেয়েছে গোটা ফ্যামিলি, সেই লোকটাকে যখন লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে সে তখন পাগল হয়ে যায় আনন্দে। এবং এই কারণেই এটাকে কাউন্টার করার জন্যই কিন্তু গভর্নমেন্ট জম্মু অ্যান্ড কাশ্মীরে বারংবার ডেভেলপমেন্ট প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, যেটাকে আবার রাজনৈতিকভাবে এবং টেররিস্টরাই বন্ধ করার চেষ্টা করেছে। এই ট্যুরিজম আসার পরে কিন্তু এই ধরনের জিনিস কমেছিল। কেন কমেছিল? কারণ ফর দ্য সেম রিজন, বিকজ ফিনান্সটা তখন আসছিল ভালো কাজ করে, তাদের আর টেররিজম করে সংসার চালাতে হচ্ছিল না। থার্ড হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি অর্থাৎ একটা মানুষ সারাদিনে কার কার সাথে মিশছে, কেন মিশছে, তার প্রবণতা কি। আমি যদি ধরুন প্রচন্ড নেশা করি, আমি নেশাগ্রস্ত জায়গা ফেরাতে আমার ছবি পাওয়া যাবে, আমি সেই জায়গাগুলোতে যাব। আমি ধরুন যদি স্পোর্টস ফ্রিক হই, আমাকে দেখবেন মাঠে ঘাটে এই সময় ওখানে খেলা দেখছি, খেলছি, এইসব। আমি আমি এই আমি মানুষটা কি, এটা কিন্তু টেররিজমকে বোঝাটা টেররিজমের কাছে অ্যাজ এ রিসোর্স খুব ইম্পর্টেন্ট। সেই জন্যই এদের গোটা প্রসেসে রিক্রুটমেন্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং এই রিক্রুটমেন্টটাকে ইউজ করে বিভিন্ন রকম মোটিভেশনাল স্ট্রাকচারকে ইউজ করে এরা কিন্তু আক্রমণটা শানায়। এই এসআইআর নিয়ে রাজনীতির যে দড়ি কষাকষি সেটা তো চলছেই। এই ফায়দাটা রাজনৈতিকভাবে যারা নিচ্ছেন, জিহাদিরাও তো এই এসআইআর এর ফায়দা এই মুহূর্তে দাঁড়িয়ে নিচ্ছে, আর সেটা তো সমাজ ব্যবস্থার জন্য নিঃসন্দেহে একটা বড় থ্রেট। ম্যাডাম আরেকবার কোয়েশ্চেনটা করবেন, একটু জায়গায় মিউট হয়ে গেছিল, শুনতে পাই। আমার বক্তব্য হচ্ছে এসআইআর নিয়ে তো এই রাজনৈতিক দড়ি কষাকষি চলছে, রাজনৈতিকভাবে এর ফায়দা তোলার চেষ্টা চলছে, কিন্তু জিহাদিরাও তো এই এসআইআর এর ফায়দা নিচ্ছে, সেটা তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা বড়সড় থ্রেট। স্বাভাবিক। দেখুন, জেহাদিদেরকে বা ফিদাইনদের বা যে কোনো টেররিস্ট অর্গানাইজেশনকে আমি সবসময় অ্যাড্রেস করার সময় বলি যে এরাও একটা ইন্ডাস্ট্রি, এদেরও নিজস্ব রিক্রুটমেন্ট প্রসেস আছে, এদেরও নিজস্ব একটা পদ্ধতি আছে চেনার, জানার, বোঝার যে কিভাবে এগোবো, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি টু হিট এ কান্ট্রি। তো সেখানে আমরা তাদেরকে ডিমিন করার কোনো জায়গা নেই, এবং আমাদের বোঝা উচিত যে তারা আমাদের প্রতিটা পদক্ষেপ ভীষণ কাছ থেকে দেখছে, তারা জানছে, বুঝছে যে কিভাবে করতে হবে। আজকে তারা জানে আমাদের বর্ডার লাইনে কোন কোন জায়গাগুলো পোরাস। তাদের মধ্যে কি এক্স মিলিটারি অফিসার্স নেই অন্য অন্য দেশের? তাদের মধ্যে কি এমন লোক নেই যে কেমিক্যাল স্পেশালিস্ট? তাদের মধ্যে কি দেখছেন তো ডাক্তারও পাওয়া যাচ্ছে। সমাজের সব ব্যবস্থার মানুষদের মধ্যে আমরা দেখেছি যে টেররিজম, সব তারা নিজেদের প্রাণ উৎসর্গ করতে একদম মানে উজ্জীবিত। তো আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকাটা খুব প্রয়োজনীয়, যে আমরা ঠিক কিভাবে গোটা ব্যাপারটাকে গুছিয়ে নিতে হবে। কারণ ন্যাশনাল সিকিউরিটিটা নিয়ে যে পলিটিক্যাল ছেলে খেলাটা চলছে, এটা বন্ধ হওয়া খুব দরকার।